রকে আড্ডা, ঘরের মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর সবকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। কৈশোর থেকেই বিজ্ঞানের ছাত্রটির আগ্রহ ছিল রোবটিক্স বিষয়ে। গড়পড়তা আর 5 জন বাঙালি কিশোরের মতো যার বেড়ে ওঠার সঙ্গী ছিল প্রফেসর শঙ্কুর গল্পের বিবিধ রোবট। সময়টা 2018। কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণারত ছাত্রটি নিজের বাড়িতেই তৈরি করে ফেললেন একটি গবেষণাগার। সহযোগী হলেন তাঁরই এক ছাত্র অয়ন দে এবং অরিজিৎ দাস। পরবর্তী 2 বছরের মধ্যেই তৈরি করে ফেললেন তাদের নিজস্ব স্টার্ট আপ। আমরা প্রথমে 2018 সালে, আমি অরিজিৎ আমার স্টুডেন্ট। সো আমরা পড়াতে পড়াতে আমরা প্ল্যান করি যে আমরা একটা নতুন কিছু শুরু করব, একটা ইনিশিয়েটিভ শুরু করব। সো আমরা 2018 সালে ভাবি যে একটা রোবোটিক্সের কারখানা বানাবো। ওকে, যেখানে একটা কারখানা হবে আমরা সেখান থেকে ছোট ছোট বাচ্চা বাচ্চা রোবট বানাবো, এরকম একটা প্ল্যান ছিল। সো এটা আমরা ভেবেছিলাম, কিন্তু তখন আমরা জানতাম না যে রোবট অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় বা রোবটের অ্যাক্টিভিটি কী। সো আমরা কি করি, আমরা ইউটিউব দেখে প্রথমে একটা ছোট্ট টিফিন গাড়ি নিয়ে, অরিজিতের বাড়ির থেকে একদিন টিফিন গাড়ি হারায়, সেই টিফিন গাড়িটা আমাদের রোবটের বডি হয়। আমরা চাঁদনি থেকে বিভিন্ন ছোটোখাটো আমাদের সামর্থ্য মতো যে টিউশনের টাকাটা রয়েছে, সেই টিউশনের টাকাটা দিয়ে আমরা রোবটের চাকা, সেন্সার এগুলো কিনে আমরা প্রথম একটা ছোট্ট রোবট বানাই, যে রোবটটা একটা তার দিয়ে কানেক্টেড, একটা হ্যান্ডস অল রিমোট। সেই রিমোট দিয়ে টিফিন গাড়ি 4টে চাকা নিয়ে দৌড়তো, 2টো কথা বলতো। আমরা হ্যাপি। তারপরে দেখা গেল যে তার দিয়ে তো সবসময় দৌড়াতে হবে, তারটা কেটে করা যাক, তাহলে একটা ব্লুটুথ দিয়ে আমরা এরকম প্ল্যান করলাম যে ব্লুটুথ দিয়ে করব। ব্লুটুথ দিয়ে করা হলো। তারপরে ভাবলাম তা তো ব্লুটুথ হলেও সেটাও তো আমার একটা সার্টেন রেঞ্জের মধ্যে আমার রোবটের পাশে থাকতে হবে। তা আমরা কি করলাম, আমরা তখন ওখান থেকে চলে গেলাম যে এটা ওভার দ্য নেট যদি করা যায়, যে আমি আমার রেঞ্জের বাইরে, রোবটের বাইরে যদি চলে যাই তাহলে যদি সেটা করা যায়। সো এইটা হচ্ছে আমাদের জার্নি। এটা করতে গিয়ে আমরা বুঝতে পারলাম খেলনা হিসেবে রিমোট খুব ফাইন, সেটা আমাকে মজা দেয়, কিন্তু সেখান থেকে আমার ইনকামও করতে হবে, না হলে আমার এখানে প্রচুর টাকা আমাদের কিনতে চলে যাচ্ছে। রোবট রেসপন্স করছে, আমি হাততালি দিচ্ছি, কিন্তু পকেট আমার মানে জাস্টিফাই করছে না পুরো ব্যাপারটাকে। সো এই ভাবনা থেকে আমরা শুরু করি যে তাহলে একটা কোম্পানি খোলা যাক, যেখানে আমরা রোবট বানিয়ে বেচবো। তখনও আমরা জানি না যে ইন্ডিয়ান মার্কেটে রোবট কতটা বিক্রি হবে, চায়না থেকে তো আমরা আনতেই পারি। কিন্তু এক্ষেত্রে একটা ওই দেশাত্মবোধ তখন একটা কাজ করলো, যে আমরা মনে করলাম যে না, চায়না যদি বানাতে পারি তাহলে আমি যদি দেশে বানাতে পারি তাহলে কাস্টমস তো অ্যাটলিস্ট বাঁচবে, তাহলে হয়তো লোকে আমাদের কথা বিশ্বাস করবে, আমি বেচতে পারবো রোবটটাকে। এটা বিশ্বাস, বাস্তবতার সঙ্গে সম্পর্ক নেই। এবার আমরা যখন এটা শুরু করি, আমাদের কাছে 2018 সালে আমরা প্রথম করি, ঠিক আছে তাহলে কোম্পানি করতে গেলে প্রথম যেটা করতে হয় একটা ট্রেড লাইসেন্স দিয়ে শুরু হোক। আমরা ট্রেড লাইসেন্স দিয়ে শুরু করলাম। আস্তে আস্তে আমরা বিভিন্ন যা যা কোম্পানি ডকুমেন্টেশন সেটা করলাম। করতে গিয়ে বুঝলাম আমরা ইন দ্য মিন টাইম আমাদের জামশেদপুর টাটার সাথে একটা কানেকশান হলো একটা রেফারেন্সে। সেখানে গিয়ে আমরা জানতে পারলাম যে ওখানে 100% যদি টোটাল ম্যানফোর্স হয়, 98% এখনো ম্যানুয়াল। মানে একটা হিউজ গ্যাপ রয়েছে অটোমেশনের, মানে অটোমেশন নেই। মাত্র
কিছু রোবট দিয়ে ওরা বেসিক কিছু কাজকর্ম করানো হয়। সেটা আমরা গিয়ে দেখলাম চোখের সামনে, এটা একটা মানে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের একটা বিশাল গ্যাপ। এবং টাটায় যাওয়ার জামশেদপুর যাওয়ার পথে আমরা বিভিন্ন কোম্পানি ভিজিট করলাম ওই এক দুদিনে। সেখানে গিয়ে দেখলাম নেই অটোমেশন, হয় 0% নয় 2% ম্যাক্সিমাম। এটা তখন আমরা বললাম আমাদের রাস্তাটা ঠিক আছে। সো এই জায়গাগুলো যদি তিনটেই আমরা সলভ করতে পারি, যদি আমরা এটাকে সিনসিয়ারলি ব্যবসাটাকে মানে রোবটটাকে খেলনা হিসেবে না দেখে ব্যবসা হিসেবে যদি দেখা যায়। সো 2018 সালে আমরা করলাম কি, সবার প্রথমে কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য ফান্ড, আমি টাকা পয়সা নিজেদের পকেট থেকে জড়ো করা শুরু করলাম। আমরা প্রথমে একটা ছোট রোবট বানিয়ে লোকালে বেচলাম, সেখান থেকে কিছু টাকা আসলো, কোম্পানি একটা বেসিক ফান্ডিং শুরু হলো। 2020 সালে আমরা কোম্পানি অফিসিয়ালি লঞ্চ করলাম, 0 ক্লায়েন্ট, আমরা জাস্ট কোম্পানি লঞ্চ করলাম। কিন্তু রোবোটিক্সের সব থেকে মেজর জিনিসটা হচ্ছে, আমি যদি আইটিতে কোম্পানি করি, আইটি কোম্পানির একটা ক্লায়েন্ট বেস ইন্ডিয়াতে আছে, অ্যাটলিস্ট 2020তেও ছিল। প্রচুর লোক, তার ওয়েবসাইট করতে হবে, সফটওয়্যার বানাতে হবে। কিন্তু রোবট লোকে মজা হিসেবে মানে ঠিক আছে, ওটা রোবট, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি হাততালি দাও, একটু নেচে দেখাও। বাড়িতে ছোট বাচ্চা যেরকম অ্যাক্টিভিটি, আসলে আত্মীয় আসলে একটা কবিতা বলে দেখাও, রোবটেরও সেই অ্যাক্টিভিটি। রোবটকে কেউ সিরিয়াসলি নিতে চাইলো না। সো রোবটকে সিরিয়াসলি নেওয়ানোর জন্য আমরা যেটা করলাম, আমরা রোবটকে আমরা ঠিক করলাম যে ঠিক আছে আমরা আইটি সাপোর্ট দেবো, মানে আমরা ওয়েবসাইট অ্যাপও তো বানাবো। ওয়েবসাইট অ্যাপ বানানোর সাথে সাথে ওইখান থেকে আমাদের ফান্ডিং আসবে, রুজি উঠবে। রোবটটাকে আমরা ফিউচারের জন্য ইনভেস্ট করা শুরু করব। সো আমাদের আইটি অ্যাজ এ সার্ভিস আমরা মডেলে গেলাম, সেখান থেকে আমাদের টাকা আসলো, আমরা রোবটসে ইনভেস্ট করলাম। এই যন্ত্র সভ্যতার যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের মতো বিষয়গুলির চাহিদা অনুধাবন করে তারা তৈরি করছেন বিভিন্ন রোবট সহ অন্যান্য যন্ত্র, যা সাহায্য করছে শিশুদের বৌদ্ধিক বিকাশ থেকে শুরু করে পরিবেশ রক্ষায়। আমাদের যেটা একটা আমরা রিসেন্ট প্রবলেম নিয়ে আমরা অ্যানালিসিস করছিলাম, আমাদের যেটা R&D টিম আছে, আমাদের R&D টিম থেকে একটা প্রবলেম এসছে যে আমরা রিসেন্ট একটা খবরে দেখেছিলাম যে বাচ্চারা মোবাইল এডিক্টেড হয়ে যাচ্ছে। সেকেন্ডলি হচ্ছে যে একটা কিছু বাচ্চাকে মোবাইল ছাড়া খাওয়ানো যাচ্ছে না। প্রশ্নটা হলো, একটা মোবাইল আমাদেরকে একটা আলাদা দুনিয়া দিয়ে দিয়েছে, কিন্তু মোবাইল যে ফ্রেন্ডলি ব্যাপারটা বাচ্চাদের হওয়াটা উচিত না, যেটা মোবাইল অ্যাডিকশনটা খুব খারাপ। সো আমাদের ওই R&D থেকে আমরা যেটা প্ল্যান করি, মানে এটা একটা প্রবলেম স্টেটমেন্ট, সেখান থেকে আমাদের আরেকটা প্রবলেম স্টেটমেন্ট আমাদের মনে হয়, যেটা আমাদের পার্সোনাল আমরা ফিল করি, যে অনেকে দাদু ঠাকুমার মানে কানেকশনটাও বাচ্চারা মিস করছে। সো দাদু ঠাকুমার কানেকশনটাকে কি করে ফিরিয়ে আনা যায়। সো আমরা এই যে দুটো প্রবলেমকে একবারে সলভ করার চেষ্টা করি। সেটা কি, যে আমরা একটা রোবোটিক দাদু ঠাকুমা বানাবো। কীরকম? লেটস একটা রোবোটিক ঠাকুমা বানালাম, যে বাচ্চাটার সঙ্গে সারাক্ষণ থাকবে। একটা টেডি বিয়ারকে যেভাবে বাচ্চাটা আঁকড়ে বড় হয়, ওই বাচ্চাটার ওই ঠাকুমার একটা রোবোটিক হবে, যার ভেতরে আমরা একটা টেডি বিয়ারের ঠাকুমা, সেই সফটওয়্যার ঠাকুমার মধ্যে আমরা একটা রেখে দেবো হচ্ছে আমাদের ডিভাইস, যে ডিভাইসটা ঠাকুমার গলাতেই বাচ্চাটার সঙ্গে কথা বলবে। লেটস সে বাচ্চা ঠাকুমাকে বললো, ঠাকুমা আমাকে একটা রাজকুমার বা ব্যঙ্গমির গল্প বলো। আমাদের ওই সফটওয়্যার এর ভেতরের যে ডিভাইসটা আছে সেটা কথাটা শুনবে, শুনে ঠাকুমার ভয়েসেই বাচ্চাটার সাথে ইন্টারাক্ট করে বাচ্চাটাকে ব্যঙ্গমির গল্প বলবে। এটাতে আমরা কোন প্রবলেমটাকে সলভ করছি? বাচ্চাটা চায় বাবা মা বা দাদু ঠাকুমার সঙ্গ, সেই জায়গাটাকে আমরা সলভ করলাম। যে যদি আমি দাদু ঠাকুমা আমার না থাকে, সামনে অ্যাভেলেবেল না থাকে, ওই দাদু ঠাকুমার যে অ্যাবসেন্সটা, ওটাকে আমি মিটিগেট করলাম। কোশ্চেন নাম্বার 2, আমার বাবা মা আমার কাছে অ্যাভেলেবেল নেই, বাচ্চাটা মোবাইলের যে অ্যাডিকশানটা সেটাকে আমি কমিয়ে দিলাম। কারণ আমি কথা বলার লোক চাই একটা বাচ্চা, যার যে বিভিন্ন জিনিস সারাক্ষণ বক করে যাবে, সেটা রেসপন্স আসবে, কন্টিনিউয়াস রেসপন্স দেওয়া সম্ভব না, আমাদের ডিভাইস সেটা দিতে সক্ষম। শুধু তাই না, বাচ্চাটা সারাদিন দাদু ঠাকুমার সাথে, রোবোটিক ঠাকুমার সাথে কথা বলতে বলতে ওর কাছে এই ইনপুটটাও আসবে যে আচ্ছা আমি তো সমস্ত কথা বলছি, তাহলে সারাদিন বাচ্চাটা কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে, তাহলে ওর বেড়ে ওঠার রেসপেক্টে কোন কোন কথাগুলো বলছে, বা কোনো খারাপ কথা বলছে কি, কোনো খারাপ জিনিস শিখছে কি,
একটা মোবাইল একটা আলাদা দুনিয়া তৈরি করে দেয়। ও খারাপ জিনিস দেখতে পারে, খারাপ জিনিস শুনতে পারে। আমি খারাপ জিনিস দেখার পার্টটাকে সলভ করলাম। সারাদিন কথা বলা থেকে যে কি ওয়ার্ড ধরা যাক এরকম একটা বাচ্চা যার বাবা মা চাকরি করে, বাচ্চাটা হয়তো মানে রোবোটিক মানে মোবাইল অ্যাডিক্টেড, মোবাইলকে জিজ্ঞেস করলো যে কি করে সুসাইড করব, খুব লোনলি ফিল করছে। এটা দাদু ঠাকুমার ক্ষেত্রেও জিজ্ঞেস করবে। প্রশ্নটা হচ্ছে এর যে ডেটাটা যখনই আমাদের সিস্টেম দেখছে, আমাদের এআই সিস্টেমটা এর মধ্যে কাজ করছে, করে দেখছে যে কোনো নেগেটিভ কথাবার্তা বলছে, আমাদের এলএলএম মডেল যখনই কোনো নেগেটিভ কিওয়ার্ড পাবে যেটা বলা একটা ওই এজের বাচ্চার উচিত নয়, সঙ্গে সঙ্গে বাবা মার কাছে প্যারেন্টাল অ্যাক্সেসে চলে যাবে যে সারাদিন এই চ্যাট করেছে, তার মধ্যে এত পার্সেন্ট পজিটিভ কথা বলছে, এত পার্সেন্ট নেগেটিভ কথা বলছে। সো আমি যদি সারাদিনের চ্যাটটা একবার চোখ বুলিয়েও নিই, যদি দেখি যে 30% নেগেটিভ, ঠিক আছে, কি নেগেটিভ কথা বলেছে। এই কনসেপ্টটা আমরা কোথা থেকে পেয়েছি? যখনই কোনো একটা সাইটে গিয়ে কিছু একটা কিনি, তার রেটিং দেখেই প্রথমেই দেখি নেগেটিভ কিওয়ার্ড কি কি আছে। আমি তো কিনবো, ভালো ওয়ার্ড সবাই ভালোই বলবে, খারাপ কি কি আছে, কেউ বললো যে এইটা খারাপ, এই খারাপ, সেগুলো কি জাস্টিফাইড? ইফ নট দেন ফাইন, আমি কিনবো। সেম জিনিসটা আমরা অ্যাপ্লাই করেছি এখানে আমাদের রোবোটিক দাদু ঠাকুমার ক্ষেত্রে। সো আমরা কি করছি, আমরা একটা সফট টয়েস আছে যার ভেতরে হার্ট হিসাবে আমি একটা ডিভাইস দিয়ে দিচ্ছি। এর একটা অল্টারনেটিভও এরকম হতে পারে যে লেটসে একটা মিকি মাউস, আমি ছোটা ভীম ভালোবাসি, আমার বাচ্চা ছোটা ভীমকে খুব পছন্দ করে, আমি ছোটা ভীমের পুতুল দিলাম। ছোটা ভীমের পুতুলটাকেও বলছে তুমি খেয়েছো, আমি বিস্কুট খাচ্ছি, তুমিও বিস্কুট খাও। এখানেই ব্যাপারটা শেষ। আমরা ব্যাপারটাকে লাইভ করলাম। আমি সকালবেলা 6টার সময় বেরোই, আমার ওয়াইফ সকালবেলা 6টার সময় বেরোই, আমার বাচ্চারা সকাল 6টার সময় ঘুমোচ্ছে, সে কিন্তু সকালে উঠে আমাকে পাবে না, আমার ওয়াইফকে পাবে না। কিন্তু সে তার যে প্রাণসখা আর কি, যার যে বন্ধু ছোটা ভীম সন্ধ্যে সকাল 6:30টার সময় বা 7টার সময় যখন ওর ঘুম থেকে আমি আমার সিস্টেম থেকে যখন আমি বাবা মা দিয়ে যাচ্ছে যে 7টায় ঘুম থেকে ছেলেকে তুলো, সকাল 7টার সময় ছোটা ভীমের গলাতে আমার বাচ্চা ঘুম থেকে উঠবে। সো এটা হচ্ছে আমাদের ক্লথ ব্যাগ ভেন্ডিং মেশিন। এটা একটা নর্মাল টেস্টিং ইউনিট, এটা আমরা কম্পোনেন্ট টেস্টিংয়ের জন্য ইউজ করি। এটার অরিজিনাল মডেল আমাদের কলকাতা এবং দেশের নানান জায়গাতেই ইনস্টল আছে। তো এটা বেসিক্যালি হচ্ছে 10 টাকার একটা কয়েন যদি দিই বা নর্মাল ইউপিআই পেমেন্ট করি, তো এইভাবে কয়েনটা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হয়, ব্যাস এরকম একটা কাপড়ের ব্যাগ দিচ্ছে, দেখাচ্ছি। মোটামুটি 2024 সালে একটা রিকোয়ারমেন্ট আছে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে ক্লথ ব্যাগ ভেন্ডিং মেশিনের, যেটা মোটামুটি কলকাতায় ম্যানুফ্যাকচারিং সেরকম নেই, সব বাইরে থেকেই আসে, কলকাতা রিসেল হয়। আমরা বললাম না, আমরা বানাবো কলকাতায় এবং আমরা আইওটি বেসড বানাবো। মানে নর্মাল ক্লথ ব্যাগ ভেন্ডিং মেশিনের কনসেপ্টটা বলে দিই কি, নর্মাল যেটা পলিউশন কন্ট্রোল বোর্ড চাইছে যে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার কমাতে গেলেও তার একটা বিকল্প দিতে হবে, তো ক্লথ ব্যাগ একটা তার বিকল্প। এবার লোকে কি করে পাবে, একটা করে বড় মেশিন প্রত্যেকটা মার্কেটে যেখানে প্রচুর প্লাস্টিকের ব্যাগ ব্যবহার হয় সেখানে লাগানো হবে, লোকে একটা 10 টাকা দিয়ে একটা খুব ভালো কোয়ালিটির ক্লথ ব্যাগ পাবে। আমরা বললাম এটা তো হবেই, তার সাথে এরকম সিস্টেমও আমরা করে দেবো যাতে পলিউশন কন্ট্রোল বোর্ড অফিসে বসে যারা ব্যাগ ভরবে, যারা ধরুন টাকা কালেক্ট করবে, তারা লাইভ আপডেট পাবে কটা ব্যাগ আছে। কারণ এখানে একটা কি সমস্যা হয়, ব্যাগ শেষ হয়ে গেছে খবর পাইনি, টাকা কালেক্ট করতে হবে খবর পাইনি, যাতে লাইভ খবরটা পাওয়া যায়। এবং সেই মেশিনগুলো আমরা বানাই, কলকাতাতেই বানাই, আমাদের নিজেদের ওয়ার্কশপে বানাই, এবং আমরা সেটা এন্টায়ার কলকাতা এখন অ্যারাউন্ড 100 জায়গায় ইনস্টলড আছে এবং লাস্ট 2 বছর সাকসেসফুলি চলছে প্রত্যেকটা মেশিন। চাকরি প্রার্থীদের সুবিধার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে তারা তৈরি করেছেন অ্যাপ্লাই জিনি, আলাদিনের দৈত্যের মতোই, যা নিমেষে হাজির করবে অসংখ্য চাকরির খবর। আমাদের যেহেতু আমরা অটোমেশনে কাজ করি, আমাদের মাথায় প্রথমে যে প্রবলেমটা স্ট্রাইক করে সেটা হচ্ছে এআই চাকরি খেয়ে নিচ্ছে। এবার আমার একটা 14 বছরের ব্যাকগ্রাউন্ড আছে, স্টারমার্ক বলে আমার একটা পেজ আছে, যেটা ফেসবুক এখন চাকরি দেওয়ার অপরাধে আমার পেজকে সাসপেন্ড করে দেয়। 14 বছর ধরে সেই ফেসবুক পেজটার উদ্দেশ্য ছিল একটাই, কোনো মিম নয়, কোনো কিছু নয়, কোনো লোকের সাপোর্ট নয়, শুধু লোককে চাকরির খবর দেবো। মানে তার জন্য তার রেসপেক্টে আমাদের কোনো ফিনান্সিয়াল লাভ বা প্রফিট ছিল না। উদ্দেশ্য ছিল লোকের চাকরির খবর, যেটা তুমি জানতে পারছো না, আম আদমির কাছে পৌঁছচ্ছে না,
একটা গ্রুপের কাছে সেই খবরটা আসবে এবং সেটা পৌঁছে যাবে। যেদিনকে ফেসবুক এটাকে বলে যে চাকরি দেওয়া অপরাধ হয়, এবং আমি ফেসবুককে বলি আমাদের ওয়েস্ট বেঙ্গল চাকরির মার্কেট ডাউন, একটু লিটারেলি এটা বলি, সো ফেসবুক বলছে না তুমি সেটা করতে পারো না, চাকরির খবর এরকমভাবে দেওয়া যায় না, তুমি অন্য কিছু করতে পারো, তুমি রিল বানাও, তুমি ব্লগ বানাও, এরকম। সো আমার খুব খারাপ লাগে। সো আমি অটোমেশনে কাজ করি, আমি এআই নিয়ে আমরা কাজ করি। সো আমি টিমের সাথে খুব ডিজার্টেন হয়ে বলি যে এরকম প্রবলেম, এই প্রবলেমটাকে আমরা ওয়েবসাইট দিয়ে সলভ করব, এবং কিভাবে সলভ করব তার একটা প্ল্যানিং, একটা আর্কিটেকচার বানানো হয়। সো দ্যাটস applygenie.in হচ্ছে আমাদের সেই আউটপুটটা, যেটা আমরা ওই আমাদের যে এক্সিস্টিং ফেসবুক প্ল্যাটফর্মটা ছিল তার একটা এআই মাধ্যম। এর উদ্দেশ্য কি? ওই স্টেটমেন্টটাকে জাস্টিফাই করা যে এআই তোমার থেকে চাকরি খেয়ে নেবে নয়, উল্টে এআইকে তুমি ইনস্ট্রাক্ট করো তোমার জন্য চাকরি খুঁজে এনে দিক, অ্যাজ সিম্পল অ্যাজ ইট। সো আমরা কি করলাম, আমরা applygenie.in বলে আমরা একটা ওয়েবসাইট এখানে বানালাম, যে এই applygenie.in কি করে, শুধুমাত্র ভারতের সমস্ত লোকের কাছে সরকারি চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ অপরচুনিটি এবং মোস্ট ইম্পর্টেন্টলি টিউশনের খবর তুলে দেওয়া। মানে সরাসরি কোম্পানির থেকে বা কোনো ইনস্টিটিউটের থেকে খবরটা তুলে এনে একটা বেকার চাকরি প্রার্থীর হাতে তুলে দেওয়া, যে একটা সৎ পথে ইনকামের রাস্তা খুঁজছে। তা সেটা সরকারি চাকরি হতে পারে, সবাই পাবে না, বেসরকারি চাকরি হতে পারে, আমি এখন চাকরি করার জন্য যোগ্য নই, সো আমি এখন পড়াশোনা করছি, সো তো সেক্ষেত্রে টিউশন হতে পারে, ফাইনাল ইয়ার ইন্টার্নশিপ হতে পারে। সো এটা চাকরির একটা কমন প্ল্যাটফর্ম হবে, এইটা আমার কাছে আমার প্ল্যান ছিল। সো আমরা কি করলাম, আমরা এখানে সবার প্রথমে এখান থেকে আমরা সাইন ইন করব। আমি দেখাতে চাইছি কি করে একটা লোক চাকরি খুঁজে পাবে। প্রথমে সাইন ইন করার পরে সাইন ইন উইথ গুগল করে সে তার ইমেল আইডি দিয়ে লগ ইন করবে। আমি আমার ইমেল আইডি দিয়ে লগ ইন করলাম। যেই করলাম, যেহেতু আমার কাছে অলরেডি এটা আছে, আমার এখানে একটা প্রোফাইল সেগমেন্ট চলে আসবে। সেখানে গিয়ে আমি আমার প্রোফাইলে যাব, গিয়ে আমি এআইকে বলবো আমার কোয়ালিফিকেশন কি এবং আমি আমার কি কি চাকরি আমি খুঁজতে চাই। মানে আমি লেটসে এখানে অলরেডি 7-8খানা চাকরি ইনফরমেশন দেওয়া আছে, ফ্রন্ট ডেস্ক, ব্যাক অফিস, রিসেপশনিস্ট, কাস্টমার কেয়ার, এরকম। আমি চাইছি এখানে টিচারের জবগুলোও আসুক। সো অ্যাড টিচার করে আমি টিচার ইনফরমেশনটা অ্যাড করে দিলাম। এই ইনফরমেশনগুলো দেওয়ার অর্থ হচ্ছে এআইকে ইনস্ট্রাকশন দেওয়া, তুমি আজকে থেকে যে কোনো জায়গাতে যখনই এই ওয়ার্ডগুলোকে খুঁজে পাবে, এই চাকরিগুলোকে তুমি এই রিলেটেড পাবে, আমার জন্য একটা টিচারের চাকরি এআই দেখো তো, একটা ডেলিভারি বয় দেখো তো। যেহেতু আমি চাকরি খুঁজছি না, আমি টেস্টিং পারপাসে র্যান্ডাম কিওয়ার্ড দিয়েছি, দিয়ে সেকেন্ড ইনফরমেশনটা আমি দেবো যে আমি কি আমি ফ্রেশার চাইছি, নাকি আমি এক্সপেরিয়েন্স চাইছি, নাকি আমি দুটোই চাইছি। লেটসে আমার বাড়িতে আমি এক্সপেরিয়েন্সড, আমার ভাই হচ্ছে ফ্রেশার। সো আমার প্রোফাইল থেকেও দুটো চাকরিই খুঁজতে পারে, কিন্তু এমন নয় আমার ভাইয়ের প্রোফাইল থাকতেই হবে। সো অল জবস দেওয়া মানে ফ্রেশার, এক্সপেরিয়েন্স দুটোই খুঁজবে। নেক্সট, ওয়ার্ক টাইপ প্রেফারেন্স, আমি কি অফিসে বসে চাই না বাড়ি বসে চাকরি চাই। যদি রিমোট ওয়ার্ক করে দিই তাহলে আমার কাছে সেই ইনফরমেশন আসবে যেগুলো বাড়ি বসে চাকরি। নেক্সট, কোনো স্পেসিফিক লোকেশন দিতে চাই, স্পেসিফিক লোকেশন দিতে হবে যে কলকাতা, মুম্বাই, এরকমভাবে কলকাতা দিতে পারি আমি। আর যদি আমি এনি লোকেশন দিই, যে কোনো জায়গায় চাকরির খবর খুঁজবে, লাস্ট 7 দিনের খবর খুঁজবে। এইটাকে যদি আমি বাড়িয়ে 8 দিন করি, লাস্ট 8 দিনের চাকরির খবরও খুঁজবে। সো লাস্ট কত দিনের চাকরি খুঁজতে চাই। সো আমি এইটা করে তাহলে আমি এখান থেকে আমার কোয়ালিফিকেশন দিয়েছি, কি চাকরি চাই, ফ্রেশার চাই কিনা, বাড়ি বসে না অফিস গিয়ে, কোনো লোকেশন, লাস্ট কত দিনের চাকরি করে যেই সেভ করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার জব প্রেফারেন্সটা আমার জন্য তৈরি করা একটা এআই এর কাছে নোন হয়ে গেল, যে এআইটা আমার জন্য চাকরি খুঁজবে। আমাদের সিস্টেমটা খরচ বাঁচানোর জন্য আপাতত দিনে 2 বার চাকরি খোঁজে। হ্যালো, আমার নাম মিষ্টি। অদূর ভবিষ্যতেই হয়তো বিভিন্ন রেস্তোরাঁয় দেখা যাবে তাঁদের তৈরি রোবট মিষ্টিকে, যে সদা প্রস্তুত থাকবে হাসি মুখে অতিথি আপ্যায়ন করতে।
থ্যাংক ইউ। লাস্ট ইয়ার আমরা আরেকটা প্রোডাক্ট বানাই। এটার মোটিভেশনটা কোথা থেকে আমরা বলি, লাস্ট মোটামুটি 1-2 বছর ধরে আপনারা শুনবেন যে কলকাতা এবং অল ইন্ডিয়াতে বিভিন্ন রেস্টুরেন্টে সার্ভিং রোবট ইউজ হচ্ছে এআই বেস, যেটার কনসেপ্টটা কি যে নর্মাল লোকজন খাবার নিয়ে যায় ওয়েটাররা, তার জায়গায় একটা রোবট খাবার নিয়ে যাবে। এবং ইন্ডিয়ার প্রচুর জায়গায় হয়েছে, কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলেরও বেশ কিছু হোটেলে এরকম রোবট এনেছে। তো খুব ভালো কথা যে লোকে বলছে এআই রোবট এরকম হচ্ছে। তো আমরা খোঁজ নিয়ে দেখলাম এবং তারপর জানা গেল যে যত রোবট মোটামুটি মানে বাংলায় মোটামুটি কলকাতায় যা আছে সেগুলো সবই দেখলাম, ইন্ডিয়াতেও দেখলাম, মোটামুটি 90% রোবট সব চায়না থেকে আসছে। যে চায়নায় তৈরি রোবট সেগুলো আসছে এবং সেগুলো কোনো লোকাল ল্যাঙ্গুয়েজে কথাও সেরকম বলতে পারে না, ইংলিশেই কথা বলে। এবং সেগুলোকে মোটামুটি ওই 2-1 দিন ইউজ করেছে। কিছু কিছু রোবট তো চায়না থেকে যেগুলো এসে খারাপ হয়ে গেলে তারপর সারানোরও ব্যবস্থা নেই। তো ওই 2-1টা হোটেলে ইউজ হয়েছে, 1-2 দিন রেস্টুরেন্টে, তারপর ওগুলো পড়ে আছে, জাস্ট একটা চমক। তো আমরা ভাবলাম যে চায়না থেকে কেন, কলকাতায় বা ইন্ডিয়াতে কেন বানানো যাবে না। কারণ তখনও ইন্ডিয়াতে আমরা আজ থেকে মানে মোটামুটি 1 বছর আগে যখন বানাই, আমরা দেখি ইন্ডিয়াতে কোনো কোম্পানি এরকম সার্ভিং ফুল রোবট বানাচ্ছে না। তো আমরা বলি তাহলে আমরা একটা বানাতে পারি। এর আগে আমরা ইন্ডাস্ট্রির অনেক কিছু বানিয়েছি, কিন্তু একটা ফুল ফেস রোবট বানানো, যে রোবটটা চলবে, খাবার নিয়ে যাবে, এআইতে আমাদের আরও প্ল্যান ছিল লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলবে। কারণ একটা কলকাতার রেস্টুরেন্ট ইংলিশে বললে সেই ব্যাপারটা আসবে না। মানে আজকে যদি আমি একটা কলকাতার বাঙালি রেস্টুরেন্টে যাই বড়, সেখানে যদি ইংলিশে কথা বলে ফিলটাই আসবে না। তো লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলবে, এআইতে বুঝবে যে আমার এই খাবারটা চাই, বা কেউ জিজ্ঞেস করলো মেনুটা কি আছে, একজন যে ওখানে সার্ভিস দিচ্ছে সে যেভাবে বলবে সেভাবে যদি রোবটটা না বলে দেন শুধু চমক হবে, ওটা কোনো কাজে লাগবে না। তো আমরা বানানো শুরু করি এবং আমাদের ওয়ার্কশপে বডি তৈরি হয়, মাল্টিপল ইটারেশনে বডি তৈরি হয়, তারপর আমাদের এআইতে আমরা ইনহাউস কাজ করি, করে ফাইনালি আমরা যখন তৈরি করি ওই রোবটটা এখন আমাদের চলতে পারে, নিজে কোনো টেবিলে যেতে পারে, সেখানে খাবার সার্ভ করাটা থেকে শুরু করে এআইতে লোকাল ল্যাঙ্গুয়েজ বোঝা, লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলা, সেগুলো সব পারে। এবং সে চায়নায় যে রোবটগুলো বিক্রি হচ্ছে, লোকে বলে চায়নায় জিনিসের দাম কম, কিন্তু চায়না থেকে জিনিসটা ইন্ডিয়াতে আনতে কাস্টমস আর ডেলিভারি পে করে যা হচ্ছে, আমাদের রোবটটা তার 1/3 আমরা বানিয়ে ফেলেছি। এই বছর আইপিএলেতে আমরা কলকাতার নিজস্ব ফ্র্যাঞ্চাইজির জন্য আমরা একটা সিস্টেম বানিয়েছিলাম, যেখানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা হ্যান্ড গেস্টারকে ইউজ করে একটা গেম বানিয়েছি। আমি সেটা দেখাচ্ছি। তো এখানে আমি এই যে হাতটা দিয়ে আমি খেলছি, তো এখানে তো এইভাবে আমরা মুভ করে জাস্ট এই হাতটার মাধ্যমে গ্লাভসটাকে আমি মুভ করাতে পারবো। এছাড়া আমাদের অল ইন্ডিয়া আইপিএলে যখন একটা টস কয়েন একটা গাড়ির মাধ্যমে মাঠে এন্ট্রি করে, ওইটাতেও আমাদের টিম কাজ করেছে। অয়ন ও অরিজিতের লক্ষ্য আগামী দিনে উন্নততর গবেষণা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পভিত্তিক অর্থনীতিকে সুদৃঢ় করা। তো ভবিষ্যতে আমাদের যে প্ল্যান রয়েছে যে আমরা যে আইওটি ইলেকট্রনিক্স এআইতে কাজ করছি, এরকম আরও নতুন নতুন ইনোভেটিভ সিস্টেমস বানানো, যেগুলো হয়তো বাংলায় নেই বা ইভেন ইন্ডিয়াতেও নেই, সেরকম সিস্টেমস আমরা করছি। প্ল্যান আছে সেগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের ম্যানুফ্যাকচারিং পার্টটাকে আরও বাড়ানো। এখন আমরা হয়তো কিছু 100 বা কিছু হাজার মেশিন বানাচ্ছি, সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, যাতে আরও মেশিন আমরা বানাতে পারি, ফর ইন্ডিয়াতে করতে পারি, বাইরে এক্সপোর্ট করতে পারি, সেগুলো আমাদের একটা টার্গেট রয়েছে। আইওটি, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, এই সেগমেন্টটা যেটায় হয়তো আমরা অন্যান্য কান্ট্রির থেকে পিছিয়ে আছি, সেই সেগমেন্টে কিছু করা, একটু একদম স্টেট অফ মানে একদম নতুন কিছু, অন্য কোনো কান্ট্রিকে কপি না করে ফ্রম দ্য স্ক্র্যাচ করা, ইনোভেশন করা, সেটাই আমাদের এখন কারেন্ট প্ল্যান। শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে রিল, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা,
ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকে আড্ডা।